ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 36 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 1.6 ছিল। সো 6-এর যে অনুশীলনী ভিত্তিক প্রশ্ন ছিল সেই প্রশ্নের নিচে আমাদের নমুনা প্রশ্ন দিছে এখানে, ঠিক আছে? বলছে নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নে কি বলছে? বহু নির্বাচনীয় প্রশ্ন, ঠিক আছে? সো বহু নির্বাচনীয় প্রশ্নগুলো আমরা চলো সমাধান করি। এখানে দেখি আমাদের কি বলছে। ওকে, সো প্রথমটা যদি আমরা লক্ষ্য করি, 1 নম্বর অঙ্কটা, এখানে বলছে যে নিচের কোনটি পরস্পর সহমৌলিক। ওকে, অর্থাৎ এই যে দুইটা করে অঙ্ক দেওয়া আছে, এইখানে কোনটা সহমৌলিক সেই জিনিসটা আমাদের বের করতে হবে। সো সহমৌলিক কাকে বলে তা তো আমরা জানি, তাই না? আমরা কিন্তু আগেই শিখে আসছি যে দুই বা ততোধিক সংখ্যার যদি শুধুমাত্র সাধারণ গুণনীয়ক 1 পাওয়া যায় তবেই সেটা কি সহমৌলিক। আর 1 ছাড়া যদি আরও অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় তাহলে সেটা সহমৌলিক নয়। ওকে, সো এইখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র এখানে এইটাই পাবো, 22, কারণ এর মধ্যে আছে 1 ছাড়া গুণনীয়ক পাবো, একেও পাবো, 1 আছে, 19 আছে, দুটার মধ্যেই। এর মধ্যে শুধু 1 আছে আর নাই, তবে এর মধ্যে আরও কিন্তু আছে, ঠিক আছে? 3 যাবে, 7 যাবে। দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে। যে 12-এর গুণনীয়ক যদি বের করি তাহলে 12-এর গুণনীয়ক কত কত বলো তো? 1, 2, 3, 4, তারপরে 6 আর হচ্ছে 12। অর্থাৎ 12কে কত কত দ্বারা গুণ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয়। ওকে, আমরা করছি না 12, এই যেমন 1 গুণ 12, তারপরে 2 গুণ 6 গুণ প্রক্রিয়া বের করছি, 3 গুণ 4, 3 4 12, তারপরে 3-এর সাথে একটু বড় 4 নেবো, 4 পাশে পেয়ে গেছি, 4 নেওয়ার দরকার নেই। তখন এই যে এই পাশে এইভাবে লিখে দেবো যে 1, এই যে 1, তারপরে 2 2, তারপরে 3 3, এই যে 4 6 আর 12 গুণনীয়ক বের করা আর কি, ঠিক আছে? তাহলে দেখো 12-র গুণনীয়ক বের করছি, এখন 18। সেমভাবে 18-র গুণনীয়কগুলো যদি আমি লিখি তাহলে কত হবে বলো তো? 1 2, তারপরে 3 দিয়ে যাবে, 3 6 18, তাহলে 3 6, তারপরে যাবে 9 দুগুণে 18, তার মানে 9 আর হচ্ছে 18। এখন সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে কি? যেটা উভয়ের মধ্যেই আছে। তার মানে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাই না? মানে 1 ছাড়া আরও অন্য গুণনীয়ক পেয়ে গেছি, অন্য সাধারণ গুণনীয়ক। 1 ছাড়াও আরও অন্য সাধারণ গুণনীয়ক পেয়ে গেছি, তার মানে এটা কি হবে না? সহমৌলিক হবে না। ওকে, তার মানে ক নাম্বারটা কিন্তু হবে না। খ নাম্বারটা যদি দেখি সেমভাবে দেখো, 19-এর গুণনীয়ক কত কত? 1 আর 19, ঠিক আছে? সরি, এখানে আমি কমা দিয়ে লিখলাম যে 1 আর কত? 19 গুণনীয়ক, 19 মৌলিক সংখ্যা। আচ্ছা, আর কত আছে সাথে? 38। তাহলে এখন 38-এর যদি আমি বের করি তাহলে কত হবে বলো তো? 1 দিয়ে যাবে, তারপরে 1 দিয়ে তো সবাইকেই যাবে, ঠিক আছে? ভাগ করা যায়, এই জন্য 1 সবারই হবে। 1 যাবে, 2 যাবে, কারণ 19 দুগুণা হচ্ছে 38। ওকে, আর আর এখানে যাচ্ছে না, 3 4 যাবে না, একবারে যাবে 19 আর কত যাবে? 38। তাহলে দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 19 আছে, এখানে 19 আছে, তার মানে এই দুইটার মধ্যেও 1 ছাড়াও আরও অন্য গুণনীয়ক পেয়ে গেছি, যেমন 19 আছে সাধারণ গুণনীয়ক, তাই না? তার মানে এটাও হবে না, শুধু কত হতে হবে? শুধু 1ই হতে হবে। সেমভাবে আমরা গ নাম্বারটা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখো তো 22-এর গুণনীয়ক যদি আমরা দেখি, 22-এর গুণনীয়ক কত কত বলো তো? 1 2, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তাই না? তারপরে 11 আর হচ্ছে 22। সেমভাবে আর কত আছে? 27। এখন যদি 27-এর গুণনীয়ক বের করি তাহলে কত যাবে বলো তো? 1 যাবে, তারপরে 3 যাবে, তাই না? 3 নং 27। আচ্ছা, আর কি কিছু যাবে? আর যাবে না, তাহলে আর যাবে হইতেছে 9 আর হইতেছে 27। তাহলে এখন দেখো তো এইখানে শুধু 1 আছে, এখানেও 1 আছে, তার মানে সাধারণ গুণনীয়ক 1। এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 11 আছে, এখানে নাই, এখানে 22 আছে, এখানে 22 নাই, তার মানে এখানে সাধারণ গুণনীয়ক শুধু কত পাইছি? শুধুমাত্র 1 পাইছি। এই জন্য এইটা কি হবে? সহমৌলিক হবে। অর্থাৎ সাধারণ গুণনীয়ক শুধুমাত্র যদি 1 পাই আর অন্য কোনো সংখ্যা যদি না পাই, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? সহমৌলিক। সেমভাবে এইটাকে করলেও কিন্তু আমরা অনেকগুলো পেয়ে যাব। দেখাই দেবো, চলো দেখাই দিই। দেখো 28-এর গুণনীয়ক কত কত বলো তো? 28-এর গুণনীয়ক পাবো আমরা, 1 যাবে, 2 যাবে, 14 দুগুণে 28, তারপরে আবার 4 যাবে, 4 7 28, ঠিক আছে? তাহলে 7 14 আর হচ্ছে 28, আর কত আছে? 35। এখন যদি আমরা 35-এর গুণনীয়ক বের করি তাহলে কত হবে? সেমভাবে, ঠিক আছে? অর্থাৎ কত কত দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 7 35, তাহলে 7 যাবে আর হচ্ছে কত? 35।
তাহলে এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, মানে 1 ছাড়া আরও পেয়ে গেছি, সুতরাং এটাও হবে না। তাহলে সহমৌলিকটা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রত্যেকটাই কিন্তু করে করে দেখাই দিছি তোমাদের বোঝার জন্য, যেন ভালোভাবে বুঝতে পারো। ওকে, কোনটা সহমৌলিক হবে আর কোনটা সহমৌলিক হবে না। যদি এরকম দুইটা সংখ্যার মধ্যেই কি বের করা যায় না, 2 বা ততোধিক, মানে আরও হতে পারে, 3টা 4টা 5টা 6টা যা হতে পারে, ঠিক আছে। তখন এইরকম দেখবো আর একটা সংখ্যা মনে করে নেব, এখানে মনে করো 12, তাহলে 12 নিলে 12-র গুণনীয়ক বের করবো, ঠিক আছে। 1 2 তখন 3 4 আর হতেছে কত হয়ে যাবে 6 12, ঠিক আছে। তখন এই তিনটেই মিলাবো, তিনটা মিলানোর পর যদি শুধুমাত্র 1 পাই গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, তবে সেটা সহমৌলিক, ঠিক আছে। আর যদি 1 ছাড়াও অন্য সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা আবার তখন আর কি হবে না, সহমৌলিক হবে না। আশা করি বুঝতে পারছো, খুব সহজ বিষয়। ওকে, আচ্ছা, এখন কি বলছে 2 নম্বরটা, 12 18 এবং 48-এর গসাগু কত? তাহলে গসাগু নির্ণয় করবো, গসাগু নির্ণয় পারি না, 12 18 48 তিনটা আছে, তাহলে প্রথম দুটো করি, 12 আর 48-এর গসাগু নির্ণয় করি। 12 আর কত 18, তাহলে 12 আর 18-র লসাগু যদি করি, 12 18-র ভিতরে কয়বার ভাগ যাবে, একবার, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়, এটা ঠিক আছে। কত হবে 12, বাঁচবে কত 6। এখন এই যে ভাগশেষ যেটা থাকে সেটা দিয়ে আবার ভাগ করতে হয় কাকে, এই যে ভাজককে, ঠিক আছে, তার আগের ভাজককে। আর কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 হয়। ওকে, আচ্ছা, তাহলে 6 দিয়ে 12 ভাগ দিলে কয়বার যাবে, 2 বার, তাহলে কত হয়ে যাবে 12, ভাগশেষ কত 0 হয়ে গেছে, তার মানে আর ভাগ করব না, 0 হওয়ার আগ পর্যন্ত ভাগ করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করব। ওকে, আচ্ছা, আর তাহলে গসাগু কোনটা হয়, সর্বশেষ ভাজক যেটা থাকে সেটাই হয় গসাগু। তাহলে এখানে 6 বাজছে, কিন্তু এখনই শেষ না কিন্তু, কারণ 3টা সংখ্যা ছিল কিন্তু এখানে, তাই না, যে 12 18 আর 48, তাহলে 12 আর 18 তো করছি, এখন 48 আছে না, এখন এই যে সর্বশেষ গসাগু যত পেয়েছি 6, আর এই যে এখানে আছে 48, তাহলে 6 আর 48-এর আবার করব। তাহলে 6 দিয়ে যদি আবার 48-কে আমরা ভাগ দেই তাহলে কত হবে, 6 48, 8 বার যদি দিয়ে দিই 6 48। ওকে, তার মানে হয়ে গেছে। তাহলে সর্বশেষ ভাজক কত হয়েছে 6, তার মানে 6ই আমাদের গসাগু। তাহলে এখানে 6 আছে কোথায়, এই যে খ নাম্বারে, এটা। ওকে, তাহলে দেখো 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এখানে আমাদের কয়েকটা কন্ডিশন দিয়েছে। এখানে বলছে মৌলিক সংখ্যা 4টি, এখানে বলছে মৌলিক সংখ্যা 4টি। ওকে, মানে 1 অঙ্কের সংখ্যা কয়টা বলো তো, 1 2 3 4 5 6 7 8 আর হচ্ছে 9, এই কটাই তো এক অঙ্কের সংখ্যা, তাই না। 10 লিখলেই তো 2 অঙ্কের হয়ে গেল, এক অঙ্ক এক অঙ্ক, মানে 2 অঙ্ক হয়ে গেল, তাহলে 10 পর্যন্ত যাবে না। 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে 1 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে আমাদের প্রথম শর্তটা দিছে কি, মৌলিক সংখ্যা 4টি, মানে এর মধ্যে মৌলিক সংখ্যা 4টে, 1 তো মৌলিক সংখ্যা না। আর মৌলিক সংখ্যা কাকে বলে তা কি জানি, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো গুণনীয়ক না পাওয়া যায় তবে তাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে। 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া না গেলে, অর্থাৎ গুণনীয়ক, বা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য না হলে তবে তাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে 2টা মৌলিক সংখ্যা, 2-এর শুধু 1 আর 2 গুণনীয়ক আছে, অন্য কোনো গুণনীয়ক নাই, এই জন্য 2টা হবে মৌলিক সংখ্যা। 3ও সেমভাবে মৌলিক সংখ্যা, তাহলে 3-এরও 1 এবং 3 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। কিন্তু 4 কিন্তু মৌলিক না। কেন মৌলিক না, কারণ 4কে 1 দিয়েও ভাগ করা, 1 আছে গুণনীয়ক, 2 আছে এবং 4 আছে, মানে 1 এবং 4 ছাড়া মধ্যে আর একটা গুণনীয়ক আছে, সেটা 2, সুতরাং এই জন্য 4 মৌলিক হবে না। 5 মৌলিক সংখ্যা, ঠিক আছে। 6 মৌলিক না, কিন্তু 7 মৌলিক সংখ্যা। ওকে, আবার বলতে পারো তাহলে 9 কিন্তু মৌলিক সংখ্যা না। 9-এর গুণনীয়ক কত কত, 1 3 9, মানে 1 আর 9 ছাড়াও আরও একটা পায়ে গেছি, ঠিক আছে। সুতরাং এটা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। তার মানে কয়টা পেলাম, 1টা 2টা 3টা 4টা। অবশ্যই 1 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে, স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে, 4টি, তার মানে এটা ঠিক। তারপর বলছে কি, যৌগিক সংখ্যা 4টি, তাহলে 1 মৌলিকও না, 1 যৌগিকও না, 1 স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, তাহলে একটা বাদ থাকবে। তাহলে 4 যৌগিক সংখ্যা, অর্থাৎ 4-এর কি 1, এই মৌলিক সংখ্যা যেমন 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, তাকে মৌলিক বলে। আর যৌগিক কাকে বলে, 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয়ক থাকে তবে তাকে যৌগিক বলে। যেমন 4-এর 1 2 আর 4, মানে 1 আর 4 ছাড়াও আরও আছে, তার মানে এটা যৌগিক, ঠিক আছে। তার মানে 4 নম্বরটা হবে যৌগিক। তারপরে 6 নম্বর যৌগিক, 8 নম্বর যৌগিক, 9 নম্বর যৌগিক, ঠিক আছে। কারণ 1 এবং এই সংখ্যাগুলো ছাড়াও আরও গুণনীয়ক আছে, তাহলে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা। এখানে সেই কথাই বলছে, যৌগিক সংখ্যা 4টি, ঠিক আছে, এটাও ঠিক। তারপর বলছে বিজোড় সংখ্যা 5টি। বিজোড় সংখ্যা তোমরা চিনি না, 1 3 5 7 9, তাহলে 1 2 3 4
5, বিজোড় সংখ্যা 5টি, তার মানে এটাও ঠিক আছে, তার মানে 3টাই। কোন 3টা কোথায় আছে? যে এখানে গ নাম্বারে, তার মানে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে কিন্তু আবার দাগ দিও না তোমরা, আমি বোঝানোর ক্ষেত্রে তোমাদের বুঝাইছি, তার মানে এখানে দেবো। ওকে, আচ্ছা। তারপরে যদি নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো একটা চিত্র দিছে, কি বলছে? নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে একটা চিত্র দিছে, বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান, মানে এই যে বড় যে একটা আমরা ক্ষেত্র দেখতে পাচ্ছি, এইটা একটা বর্গক্ষেত্র, আর এই বর্গক্ষেত্রের মধ্যে যে ছোটো ছোটো যে ঘরগুলো তৈরি হয়েছে, এগুলো এক একটা আয়ত। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রশ্ন করছে কি, বর্গটি কতটি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে? তাহলে কয়টা হয়েছে? গড় সরাসরি গুণে দেবো, 1 2 3 4, আর 1 2 3 4 5 6, তাহলে 4টার বেশি 6টা, 424, মানে 24টা ঘর আছে। কয়টা আছে? 24টা। ওকে, তারপর এখানে দেখো, প্রত্যেক আয়তক্ষেত্রে বর্গটির কত অংশ? মানে 24-এর 1 অংশ করে, 24 মানে 24টা আছে, আর প্রত্যেকটা মানে একটা, তার মানে 24-এর 1 অংশ। এটাকে যদি ধরি, এটাকে যদি আমরা এখন ধরো কী করলাম, কালার করে দিলাম, তাহলে এখন বললাম রং করা অংশের পরিমাণ কত? 24-এর 1, মানে 24টা ঘরের মধ্যে একটা রং করা। ঠিক আছে, তাহলে যে 1/24 এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি তার পরের পৃষ্ঠায় তোমরা চলে যাও, 37 নং পৃষ্ঠা, সেখানে দেখবা যে আমাদের কি বলছে, একটা সৃজনশীল প্রশ্ন দিছে। ওকে, সো এই প্রশ্নের এই সেম অঙ্ক মেবি আমরা করেছিলাম। দেখো, একটি খুঁটির 9/25 অংশ কাদায় ও 7/20 অংশ পানিতে আছে, পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। ওকে, বুঝলাম, এটা আমাদের দিছে উদ্দীপক। এই ধরনের উদ্দীপক কিন্তু আমাদের একটা ছিল, তাই না? পানিতে আছে, কাদায় আছে, পানির উপরে আছে। আচ্ছা, তাহলে ক নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, যে 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। একদম ইজি কিন্তু। ঠিক আছে, দেখো, সাধারণ ক নাম্বার যদি আমরা শুরু করি, তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ আমরা করছিলাম না? আমরা কিন্তু করছিলাম। সাধারণ ভগ্নাংশ কি হবে? তাহলে 0.15 এর সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ কত হয়ে যাবে? এই যে উপরে যা আছে তাই লিখবো, 15, শুধু সংখ্যাগুলো লিখবো। ঠিক আছে, আর এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো 0 হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ। এটা আমরা এভাবেও রাখতে পারি। ওকে, আবার তুমি যদি চাইলে এটাকে লঘিষ্ঠ করে দিতে চাও তাহলেও কিন্তু পারো। স্বাভাবিক অবস্থায় আমাদের এটাও অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, আবার চাইলে আমরা কি করতে পারি, এটাকে লঘিষ্ঠ করতে পারি। যেমন 15/100কে যদি আমরা লঘিষ্ঠ করি, কত হবে বলতো? 5 দিয়ে যদি দেই, 3 5 15, আর 100কে দিলে 20। ঠিক আছে, তাহলে কত? 3/20। আমরা এটাও অ্যান্সার রাখতে পারি, আবার কেটে এটাও অ্যান্সার রাখতে পারি। দুটোই অ্যান্সার ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভুল হবে না। ওকে, আচ্ছা, খ নাম্বারে আমাদের কি বলছে? সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদের কি বলছে? সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দেখো, একটি খুঁটির 9/25 অংশ কাদায় ও 7/20 অংশ পানিতে আছে, পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য কত মিটার? 29 মিটার। তাহলে আগে আমরা কি বের করি? পানির উপরের অংশ কতটুকু সেটুকু আমরা বের করি। চলো, ওকে, তাহলে দেখো এখানে খ নাম্বার, অর্থাৎ এইখানে আমাদের যে কথাটা বলছে, একটু এখানে তোমাদের আমি ভিজুয়ালিভাবে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে একটু লক্ষ্য করো, মনে করো এটা একটা খুঁটি। ঠিক আছে, এপাশে শৌচালয় পাশে গেড়ে দিছে। সো এই পর্যন্ত আমাদের মনে করো কাদার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? এই পর্যন্ত আছে আমাদের কাদার মধ্যে। ওকে, খুঁটিটার এখান থেকে এই পর্যন্ত আছে কাদার মধ্যে। এইটুকুর পরিমাণ কত? 9/25, বা 9/25, সরি 9/25। আর তারপরে কি আছে? পানিতে আছে। তারপরে মনে করো এই পর্যন্ত আছে কিসে? পানিতে। এগুলো পানি। ঠিক আছে, এই পর্যন্ত আছে কত থেকে? পানিতে। তাহলে পানিতে কত আছে? 7/20। আর পানির উপরে নিশ্চয় আর একটুকু আছে, তাই না? এইটুকুর দৈর্ঘ্য দিছে, এইটুকুর আবার অংশ দেয় নাই। কি দিছে? দৈর্ঘ্য। কত বলছে? 29 মিটার। তাহলে এইটুকু কতটুকু অংশ? এগুলো অংশ যেহেতু, তাই না? এটাও অংশ, এটাও অংশ। তাহলে এইটুকু কতটুকু অংশ হয়, সেই অংশটুকু যদি বের করতে পারি, তাহলে কিন্তু এই মিটারও সম্পূর্ণ বাসটার মিটার বের, কত মিটার সেটা বের করাও খুব ইজি হয়ে যাবে। ওকে, এই প্রশ্নটা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? এটা একটা সম্পূর্ণ খুঁটি, এটুকু মনে করো কাদায় আছে, এটুকু পানিতে আছে, আর এটুকু কোথায় আছে? পানির উপরে আছে। তাহলে এই দুইটার পরিমাণ আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে এইটুকু থেকে, মানে এই পরিমাণ এই দুটোকে, মানে যখন ভাগ করা হয় নাই তখন কি সম্পূর্ণ আছে? তাহলে সম্পূর্ণ খুঁটির থেকে যদি আমি এইটুকু বাদ দেই, তাহলে কোনটুক থেকে যাবে? এইটুক থেকে যাবে, এই উপরের টুক থেকে যাবে, তাই না? তার মানে উপরের টুকের অংশ আমরা পাই যাব। তাহলে আগে বের করি এই অংশটুকু কতটুক। ওকে, চলো এখানে দেখো, তাহলে আমরা লিখতে পারি কাদায় ও পানিতে আছে, কাদায়
ও পানিতে আছে। তাহলে কাদায় আর পানিতে আছে কতটুকু আমরা বের করি একসাথে, ঠিক আছে, একসাথে মানে কি যোগ 7/20 হয়ে গেল এত অংশ। তাহলে এখন ভগ্নাংশের যোগ করতে কি হয়, কি করে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। তাহলে 25 আর 20-এর লসাগু কত হয়ে যাবে বলো তো, 100 হয়ে যাবে। তুমি যদি সরাসরি বের না করতে পারো, আমরা যে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু বের করা শিখছি না, আমরা এইভাবে বের করে নেব, ঠিক আছে। 2 দিয়ে যাবে না। ইউক্লিডীয় প্রক্রিয়া আবার লসাগু বের করার নিয়ম বা শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে আগে ভাগ দেওয়ার চেষ্টা করব, আর 2 নম্বর শর্ত হচ্ছে কমসে কম 2টা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে। সো আমি যদি এখানে 2 দিয়ে ভাগ দিই, 1 দেবো না, কারণ 1 দিয়ে ভাগ দিলে এটাই হবে, ঠিক আছে। এই জন্য 1 না, 2-এর থেকে শুরু করব। এখন দেখো, আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ দিই, শুধুমাত্র 20কে যাবে, 25কে যাবে না, তাহলে এটা নেব না, কারণ কমসে কম 2টা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে। ওকে, 3 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না, সরাসরি 5 দিয়ে যাবে। 5 দিয়ে দিলে 5 5 25, 4 5 20 গেছে, 8 যাবে না। তাহলে এখন কী হবে, বাইরেরগুলো জাস্ট গুণ করে দেবো। 5 5 25, 4 25 কত 100। তার মানে এইখানেও আমাদের হয়ে যাবে লসাগু কত হয়ে যাবে 100। এখন ভগ্নাংশের আবার ভাগ করার শর্তও কিন্তু দুইটা। প্রথম শর্ত হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করলাম, আর দ্বিতীয় শর্ত হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। মানে এই 25 দিকে ভাগ দেওয়া, ভাগ দিয়ে যত হবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ দেবো। তাহলে 25 দিয়ে 100কে ভাগ দিলে 4, 4 দিয়ে 9কে যদি গুণ দেয় 4 নং 36। এখানে যোগ আছে, যোগ আর বিয়োগের নিয়ম একই, এখানে খালি যোগ থাকলে যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। ওকে, এখন আবার সেমভাবে 20 দিয়ে 100কে ভাগ দেবো, তাহলে কত হবে 4 20 100, সরি 5 20 100, 5 দিয়ে যদি 7কে গুণ দেয় 5 7 35 এত অংশ। তাহলে এটাকে যদি এখন আমরা যোগ করি কত হবে বলো তো, নিচে 100 আছে, 100ই থাকবে, এটাকে যোগ করি। 5 আর 6 11, 1 হাতে আমার 1, 3 একে 4, 4 আর 3 7, 71 এত অংশ। তার মানে এইটুকু পানি আর কাদায় আছে, তাই না। তাহলে পানির উপরে আছে কতটুকু, এই যে কথাটা বললাম এখানে, তাই না। মানে এইটুকু যদি বাদ দেয়, সম্পূর্ণ থেকে যদি এইটুকু আমি বাদ দেই, তাহলে কি হয়ে যাবে, এইটুকু অবশিষ্ট থাকবে, মানে এইটুকু পেয়ে যাব, তাই না। তাহলে এখন আমরা লিখতে পারি যে পানির উপরে আছে। দেখো, পানির উপরে আছে। ওকে, তাহলে যখন ভাগ করা হয় নাই তখন খুঁটিটা কত ছিল, এখানে আমরা লিখে নিতে পারি ধরি, এখানে কি বলছে খুঁটি না, হ্যাঁ খুঁটি, ধরি সম্পূর্ণ খুঁটিটি সমান 1 অংশ। অর্থাৎ যখন এটাকে ভাগ করা হয় নাই, ঠিক আছে, আমান আছে, তখন সেটা কত অংশ আছে, অবশ্যই 1 অংশ। যে কোনো জিনিস ভাগ করার আগে সেটা 1 অংশই থাকে, তাই না। আচ্ছা, 1 অংশ। তাহলে পানির উপরে আছে, কি করব, এই সম্পূর্ণ থেকে বাদ দেবো কাকে, এই যে কাদায় আর পানিতে আছে কত 71/100 এত অংশ। ওকে, তাহলে এখন এটাকে যদি বিয়োগ করি, তাহলে দেখো এর নিচে মনে 1 আছে, 1 আর 100 লসাগু কত হয়ে যাবে 100ই। তাহলে 100 দিয়ে একে ভাগ দিলে 100ই, 1 দিয়ে 100কে ভাগ দিলে 100ই, আবার 100 দিয়ে 1কে গুণ দিলে 100ই, এই বিয়োগ 100 দিয়ে এখন যদি 100কে ভাগ দিয়ে হবে কত 1 দিয়ে 71কে গুণ দিলে 71ই এত অংশ। তাহলে দেখো এখন বিয়োগ যদি করি, নিচে কত 100 ঠিকই থাকবে, এটাকে বিয়োগ করি, 1 আছে, এটাকে শূন্যকে কত ধরতে হবে 10, তাহলে 1 আছে কত হলে 10 হবে 9 হলে, হাতে আমার 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে 2 হলে, হাতে আমার 1 1 মিলে গেলে বাম শূন্য বসে না, সুতরাং এত অংশ। বোঝা গেছে। তাহলে এইটা কোথায় আছে, পানির উপরে আছে। আর প্রশ্নে আমাদের কি বলছে দেখো তো, যে পানির উপরের খুঁটির দৈর্ঘ্য কত মিটার, 29 মিটার। তার মানে এই যে যেটুক পাইলাম, এইটুকার দৈর্ঘ্য কয় মিটার, 29 মিটার। এটুক পানির উপরে আছে এত অংশ, তার মানে এত অংশের দৈর্ঘ্য কত দিছে এখানে 29 মিটার। ওকে, তাহলে সম্পূর্ণ খুঁটিটির আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, একদমই ইজি। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নে দেয়া আছে, ঠিক আছে, প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে যে কোনো একটা লিখতে পারো। এত 29/100 অংশ সমান কত মিটার, 29 মিটার। ওকে, তাহলে এখন আমাদের বের করতে হবে কত, সম্পূর্ণ মানে কত 1 অংশ। তাহলে সুতরাং 1 অংশ সমান কত মিটার হয়ে যাবে, 29 ভাগ এটা হয়ে যাবে 29 সমস্ত 100 মিটার। তাহলে ভগ্নাংশের ভাগ করার শর্ত কি, প্রথম ভগ্নাংশ বা প্রথম সংখ্যাটা ঠিকই থাকে 29, ভাগ কত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে গুণ চিহ্ন, আর দ্বিতীয় ভগ্নাংশ কী হয়ে যায়, উল্টে যায়, মানে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। তাহলে 100
নিচে আছে 100 চলে যাবে উপরে, আর 29 উপরে আছে 29 চলে আসবে নিচে। এখন বলো তো এই 29 উপরে আছে না নিচে আছে? অবশ্যই উপরে আছে, কারণ সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত থাকে 1, তার মানে এই 29 আছে উপরে, তাহলে এটা নিচে আর এটা উপরে কেটে যাবে। 29 দিয়ে 29কে ভাগ দিলে 1, 29 দিয়ে 29কে ভাগ দিলে 1। এখন আমাদের কত বাঁচলো দেখো তো, এত মিটার। তাহলে উপরে 1 আর 100 বাঁচছে, আর নিচে 1 আর 1 বাঁচছে, তাহলে 1 আর 1 গুণ করলে একই, ভগ্নাংশের নিচের 1-এর কোনো দাম নাই, কিন্তু উপরে 1 হলে কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন উপরে কত বাঁচছে 1 আর 100, তাহলে গুণ করলে 100কে 100, তাহলে এত মিটার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার। বুঝে গেছি নিশ্চয়ই, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি গ নাম্বারে এখানে আমাদের কি বলছে দেখো, এখানে বলছে উদ্দীপকের ভগ্নাংশ দ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করি। অর্থাৎ এইখানে আমাদের কি করতে হবে, এই যে ভগ্নাংশ দুটি আমাদের দিছে এইখানে 9/25 আর 7/20, ওকে, এইটার সমহর আগে করতে হবে। সমহর করে কোনটা বেশি সেটা জাস্ট আমাদের লিখতে হবে, ওকে, কোনো সমস্যাই নাই। সো আমরা কিন্তু সমহর খুব ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি আমরা করি, তাহলে প্রথমে ভগ্নাংশ দ্বয় লিখে নেই, ঠিক আছে? গ নাম্বার, ভগ্নাংশ দ্বয় মানে ভগ্নাংশ দুটো কত কত বলো তো, 9/25 আর একটা 7/20, এই দুটা। তাহলে একে সমহর করতে হবে আগে, দুইটা বলছে, আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর হচ্ছে পানি ও কাদায় কোন খুঁটির দৈর্ঘ্য বেশি সেটা বের করো, ঠিক আছে? এটা কাদায় আর এটা পানিতে, চাইলে লিখতে পারো কাদায় আছে এত অংশ, পানিতে এত অংশ, ওকে। আচ্ছা, তাহলে ভগ্নাংশ দ্বয় এই দুটা। তাহলে সমহর এখন কি করতে হবে, আগে সমহর করতে হবে। তাহলে সমহর করার জন্য আগে শর্ত কি, হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। তাহলে আগে বের করি হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কত, 25 আর 20-এর লসাগু হচ্ছে 100, একটু আগেই আমরা বের করছিলাম, তাই না? আচ্ছা, এখন কি করব, এখন এই যে লসাগু যত পাইছি 100, এই 100 দিয়ে 100কে ভাগ দেবো কত দিয়ে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর কত আছে 25, তাহলে 25 দিয়ে ভাগ দেবো, কত হয়ে যাবে বলো তো, 4, 4 25 সঙ্গে 100। তাহলে সুতরাং এখন কী করবো, দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব 9/25, একে উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো, কত দিয়ে গুণ দেবো, এই যে ভাগফল যেটা পাইছি সেটা দিয়ে, ঠিক আছে? 4 দেয়া, উপরেও গুণ নিচেও গুণ, তাহলে উপরে গুণ করলে কত হয়ে যাবে, 4 নং 36, আর এখানে 4 25 100। এখন সমহর যে বলছে, আমি বলতেছি সমহর করব। সমহর মানে কি, সম মানে সমান, আর হর মানে তো হরই, যেটা জানি ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা লব আর একটা হর, এই যে উপরে থাকে লব আর নিচে থাকে হর। তাহলে সমহর মানে সমান হর, মানে নিচের হরটাকে আমাদের কি করতে হবে, সমান করতে হবে, ওকে। আচ্ছা, এখন তার মানে এই ভগ্নাংশটার কাজ শেষ, প্রথম ভগ্নাংশটার কাজ শেষ। এখন এই দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। সেমভাবে এই যে লসাগু যেটা পাইছি, এই লসাগুকে আবার ভাগ দেব, ঠিক আছে? কত দিয়া, এই ভগ্নাংশের কাজ তো শেষ, এখন এই ভগ্নাংশের হর দিয়া, ওকে। এই ভগ্নাংশের হর কত আছে 20, দিলাম 20, তাহলে ভাগ দিলে কত হবে 5, 5 20 100। সুতরাং সেমভাবে এখন এই ভগ্নাংশটা লিখে নেব 7/20, ওকে। এর উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো, কত দিয়ে গুণ দেবো বলো তো, এই যে ভাগ করে যত পাইছি তত 5 দিয়ে। তাহলে 5 7টা কত হয়ে যাবে, উপরে 35 আর নিচে কত হয়ে যাবে 100। তাহলে এখন দেখো তো এই দুইটা যে ভগ্নাংশ পাইলাম এদের হর সমান হয়েছে না, এর হরও 100 এর হরও 100, তার মানে সমান হর আমাদের করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট আমাদের কোনটা বেশি, এখানে কি বলছে, পানি ও কাদায় খুঁটির কোন অংশের দৈর্ঘ্য বেশি, অর্থাৎ কোন ভগ্নাংশটা বড় সেই ভগ্নাংশ বেশি। তাহলে কোন ভগ্নাংশটা বড় চিনব কী করে, যখন দেখব যে হরগুলো সমান আছে, ভগ্নাংশ কী আছে, হর সমান আছে। ভগ্নাংশের হর যদি সমান হয়, লব যার বড় সেই বড়, ঠিক আছে? ভগ্নাংশের হর যদি বড় হয়, লব যার বড় সেই বড়। তাহলে এখানেও 100 এখানেও 100, হর তো সমান, তাহলে লব বড় কার, এর 35 আর এর 36 বড় কার, অবশ্যই 36 বড়, তার মানে এইটা হবে বড় ভগ্নাংশ, ঠিক আছে? এই ভগ্নাংশটা কি হবে, বড় হবে, ওকে। আর এটা ছোট, তার মানে বলছে কোনটা বেশি আছে, এই যে এটা 9/25 এটা, তাই না? এটা ছিল কাদায়, তার মানে বলছে পানি ও কাদায় খুঁটির কোন অংশের দৈর্ঘ্য বেশি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কাদায় অংশের দৈর্ঘ্য বেশি। সো এটাই আমাদের অ্যান্সার। ইজি না?
একদম ইজি কিন্তু। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এখানে মনে করো 5/7 আর দুটো ভগ্নাংশ দিলাম, আর এখানে মনে করো 9/5 দিলাম। তাহলে এই দুটোর মধ্যে ভগ্নাংশ কোনটা বড় এখন বলো তো? হর যদি সমান হয়, হর দুটোরই সমান, এটারও সমান এটারও সমান, 5 আছে, তাহলে লব যার বড় সেই বড়। লব কার বড়? এটা 9, এটা বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি তোমরা একটু নিচে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা যে তার নিচেই আছে, ওই সৃজনশীল প্রশ্নটার নিচেই আছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ওকে, সো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে দিতে পারি। দেখো খুব ইজি অঙ্কগুলা। এখানে বলছে কোন অঙ্ক বিশিষ্ট 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। ওকে, তাহলে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে এখন আমরা কিন্তু খুব ইজিলি লিখতে পারি। দেখো তোমাদের আমি একটা টেকনিক শিখাই দিতেছি 1 নম্বরে। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বলছে, তাই না? তাহলে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে। এখন আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কয়টা জানি বলতো? 7টা নয়। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়, যত বলবে ততগুলো, ঠিক আছে? তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? 7টা নয়। 1 2 3 4 5 6 7। এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদের এখানে একটু প্রশ্ন জুড়ে দিছে। বলছে সংখ্যাটার প্রথমে থাকবে 7 আর শেষে থাকবে 6। প্রথমে থাকবে 7 আর শেষে থাকবে 6। তার মানে যে প্রথম যে সংখ্যাটা আছে এইটা আমরা রাখবো না, এটা কেটে দেবো। এটা কেটে এখানে প্রথমে কত হবে? প্রথমে হবে 7 আর শেষে কত হবে? শেষে হবে 6। তার মানে এটা কেটে দিয়ে শেষেরটা দেবো 6। সুতরাং এইটাই হচ্ছে নির্ণয় সংখ্যাটা। এখন তোমরা বলতে পারো তাহলে আমরা কি লিখবো, লিখে কাটবো কী করে? আপনি তো মুছে দিলেন স্যার এখান থেকে, কিন্তু আমরা কলম দিয়ে মুছবো কী করে? কিন্তু তোমরা কি করবা, যেহেতু 7 অঙ্ক বলছে, তার মানে 7 অঙ্কের আবার দুইটা সংখ্যা দিয়ে দিছে, প্রথমে আর শেষে দিয়ে দিছে। তাহলে প্রথমে আর শেষে, প্রথমে 7 দেবা আর শেষে 6 দিবা। তাহলে 7 অঙ্কের মধ্যে থেকে দুইটা চলে গেছে, আর বাঁচলো কয়টা? 5টা। তারপরে 5টা 9 প্রথমে দিয়ে নিবা, তারপরে হয়ে গেল, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? 7 আর 6 দিয়ে নিবা, আর মাঝখানে যে 5টা বাদ রইল 7 ঘর বানাতে, সেই 7টা 9 দিয়ে পূরণ করে দিবা। ওকে, আবার আরও সহজভাবে করতে চাইলে এখানে 7টা ড্যাশ দিয়ে নিতে পারো, যে 1, বা তুমি বুঝতে পারবে এরকম ছোট ছোট করে 2 3, ঠিক আছে, 4 5 6 7। তাহলে প্রথমে থাকবে 7 বলছে, আর শেষে থাকবে 6, আর বাদ বাকিগুলো কী হয়ে যাবে? 9। এই যে যতগুলো ডট আছে এখন, ততগুলো যদি 9 দিয়ে দাও তাহলেও কিন্তু হয়ে গেল। সো এভাবেও কিন্তু তুমি করে নিতে পারো কাটাকাটি না করে। ওকে, যদি হিসাব করতে সমস্যা হয়। তো যত টেকনিকে পারি শিখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তোমরা শুধু আমার সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ওকে, এখন দেখো তারপরে কি বলছে। এটা তো গেল বৃহত্তম সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট। ও এখানে যেহেতু বৃহত্তম আর ক্ষুদ্রতম আছে উল্লেখ করে দেবো অবশ্যই কিন্তু, ঠিক আছে? বৃহত্তম। আচ্ছা, সেমভাবে তারপরে আবার কি বলছে? ক্ষুদ্রতম। তাহলে সেমভাবে 7 অঙ্ক বিশিষ্ট এখানে আমাদের কি হবে? ক্ষুদ্রতম, ঠিক আছে? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সেম জিনিস। এখন ক্ষুদ্রতম সংখ্যা 7 অঙ্কের, তার মানে 1 দিয়ে 6টা শূন্য। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1 দিয়ে 4টা শূন্য। মানে যত ঘর বলবে তত ঘরই বানাতে হবে, খালি প্রথমে কত থাকে? 1 থাকে। যদি 3 অঙ্কের বৃহত্তম বলে, যেমন 3 অঙ্কের যদি ক্ষুদ্রতম বলে, তাহলে কি হবে? 1 দিয়ে আর 2টা শূন্য, 1 2, তাই না? কারণ 3টে ঘর, 1 2 3টে ঘরই হবে, কারণ প্রথম ঘরে সবসময় কত থাকে? 1 থাকে। সেমভাবে এইখানে আমাদের কত হয়ে যাবে? 7 অঙ্কের ক্ষুদ্রতম বলছে, তার মানে 1 দিয়ে আর 6টা শূন্য, 1 2 3 4 5 6 7 হয়ে গেছে, তাই না? 1 2 3 4 5 6 7, 7 হয়ে গেছে। তাহলে ক্ষুদ্রতম হয়েছে, কিন্তু শর্ত কিন্তু মিলাই নাই। শর্ত কি আছে? প্রথমে থাকবে 7, তার মানে এই একটা হবে না। এখন এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 7, আর এই যে শেষে যেটা আছে এখানে হয়ে যাবে কত? 6। ওকে, না পারলে যেভাবে ড্যাশ দিয়ে নিবা বললাম, প্রথমে 7 থাকবে, শেষেরটাই 6 থাকবে, বাদ বাকিগুলো শূন্য দিয়ে ভরে দিবা। ওকে, বোঝা গেছে না? আশা করি বুঝতে পারছো। তাহলে 1 নম্বর শেষ। আচ্ছা, 2 নম্বর কি বলছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30-এর গসাগু নির্ণয় করো। একদম ইজি কিন্তু, ঠিক আছে? তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30-এর গসাগু। তাহলে মৌলিক গুণনীয়কগুলো আগে বের করি, ঠিক আছে? এখানে দেখো তো 12 এর মৌলিক গুণনীয়ক, 12 এর
মৌলিক গুণনীয়ক। 12-এর মৌলিক গুণনীয়ক কত কত দেখো, আমরা যদি বের করতে পারি সরাসরি যে কত কত হয় সেটা বের করে দেবো, আর যদি না পারি তাহলে আমরা এভাবে ভেঙে ভেঙেও বের করতে পারি। 12, তাহলে 12 যদি ভাঙি 2 গুণ 6, তাই না? আচ্ছা, আবার দেখো 2কে তো ভাঙা যাবে না, তাহলে 2কে 2 রাখবো। 6কে যদি ভাঙি 2 গুণ 3, 3 দুগুণে 6। আর কি ভাঙা যাবে? আর কিন্তু ভাঙা যাবে না, শেষ, এ পর্যন্তই রেখে দেবো। আর তুমি যদি সরাসরি 12-এর গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক এভাবে 2 গুণ 2 গুণ 3 লিখে দিতে পারো এই প্রথম লাইনে, তাহলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি বের করতে পারো মুখে মুখে, সমস্যা নাই। আর যদি না পারো আমরা এভাবে করে এসেও বের করবো, তাহলেও কোনো সমস্যা নাই। ওকে, সেমভাবে 30-এর মৌলিক গুণনীয়ক, তাহলে 30-এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। 30, তাহলে 30কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে? 15। ঠিক আছে, এখন 2কে তো ভাঙা যাবে না, 2কে 2 রাখবো, গুণ 15কে ভাঙবো কত দিয়ে? 3 গুণ 5, 3 5 15। আর তো ভাঙা যাবে না কিছুকেই, তাই না? এখন কি করব? তাহলে 12 30-এর সাধারণ গুণনীয়ক, এখানে আমরা লিখব 12 ও 30 এর সাধারণ গুণনীয়ক। এখানে চাইলে এর মৌলিক সাধারণ গুণনীয়কটা উল্লেখ করে দিতে পারো, তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, মৌলিক সাধারণ গুণনীয়ক সমান কত হয়ে যাবে? এখন দেখো সাধারণ মানে কি? যেটা উভয়ের মধ্যেই আছে, দুইজনের মধ্যেই আছে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2 নেব। ওকে, এখানে 2 আছে, এখানে আর 2 নাই, তাহলে 2 নেব না। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 নেব। আর কি? আর কিছুই নাই। এখানে 5 আছে কিন্তু এখানে নাই, তার মানে আর যাবে না, এই দুইটাই। ঠিক আছে, তাহলে মৌলিক গুণনীয়ক কত পাইছি? 2 গুণ 3, তার মানে কত হয়ে যাবে? সাধারণ গুণনীয়ক 2 গুণ 3। ঠিক আছে, এই দুইটা। এখন যদি আমরা বের করি, সুতরাং তাহলে গসাগু আমাদের বলছে, তাই না? গসাগু বা নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু তাহলে কত হয়ে যাবে? 2 গুণ 3 সমান কত? 3 দুগুণে 6, তার মানে গসাগু আমাদের 6। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু ইজি, খালি একটু জাস্ট বুঝতে হবে। ঠিক আছে, তারপর যদি আমরা লক্ষ্য করি 3 নাম্বার, এখানে কি বলছে দেখো, দুইটা সংখ্যা দিছে। যে এখানে আমাদের সংখ্যা দিছে 10 সমস্ত 5/14 এবং 38 সমস্ত 11/21-এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে। অর্থাৎ এই দুটাকে যোগ করতে হবে, যোগ করে আরও একটা সংখ্যা আমাদের লাগবে, সেই সংখ্যাটা কত? যেই সংখ্যাটা যোগ করলে কত হবে? 100 হবে। মানে 3টা সংখ্যা যোগ করলে কত হবে? 100 হবে। তার মধ্যে 2টা সংখ্যা দেওয়া আছে, এটার এটা দেওয়া আছে, তাহলে আর একটা সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা অজ্ঞাত রাশি ধরে নিয়েও করতে পারি, যেমন ধরি অজ্ঞাত রাশিটি বা অজানা সংখ্যাটি x, তারপরে এই 3টে ধরে সমীকরণের মাধ্যমে করতে পারি, আবার সাধারণভাবে অঙ্কের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, সাধারণ অঙ্কের মাধ্যমে কী করব? এই দুটো যোগ করে 100 থেকে বিয়োগ দিলে কিন্তু বের হয়ে যাবে। ওকে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, দেখো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন বলছে আমাদের লেখার দরকার নাই, তাহলে এই দুটোর যোগফল যদি আমরা বের করি, যোগ কী করে বের করতে হয়? ঠিক আছে, 2 নিয়মে আমরা যোগ করতে পারি। এখানে প্রথমে আমরা কি করতে পারি দেখো, শুধু পূর্ণ সংখ্যাগুলো যোগ করতে পারি আলাদা, আর ভগ্নাংশগুলো আলাদা যোগ করতে পারি। আবার চাইলে আমরা কি করতে পারি এখানে কিন্তু, ঠিক আছে, এই যে এটা কি আছে, মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত করে নিয়েও করতে পারি। সো অপ্রকৃত করে নিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই দেই, অপ্রকৃত করতে হয় কী করে বলো তো? হর যা আছে তাই থাকে, 14 আছে 14ই থাকবে, আর উপরে লব কী হয়ে যায়? পূর্ণ সংখ্যার সাথে গুণ আর লবের সাথে যোগ। তাহলে 14 দিয়ে 10কে গুণ দিলে হবে 140, 140-এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে 145, এখানে যোগ। সেমভাবে নিচে যা আছে তাই থাকবে 21, আর এখন উপরে কত হয়ে যাবে? 21-এর সাথে 38 গুণ করব, গুণ করে 11 যোগ। ঠিক আছে, তাহলে আমরা করি, চলো 38-কে 21 দিয়ে প্রথমে গুণ দেবো, তাহলে কত হবে? 8-কে 8, 3-কে 3, 1 ঘর কাটা, 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, তাহলে এখানে হয়ে যাবে 8, 6 আর 3-এ 9, আর এখানে 7। তাহলে এখন কি করতে হবে? গুণ করলাম, এখন এই 11 আবার কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে এই 11 আবার এটির সাথে যোগ দেবো, তাহলে 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10-এর 0 হাতে আমার 1, 7 আর 1-এ 8, মানে 809, 809 এত। এখন কি করতে হবে? এখন হচ্ছে লসাগু, যোগ যেহেতু, তাহলে হরগুলোর লসাগু, 14 আর 21-এর লসাগু কত হয়ে যাবে? 42। ঠিক আছে, যদি বের করতে না পারো যেভাবে বের করে নেব, 14, এটা 14 আর কত? 21, তাহলে কত দিয়ে ভাগ যাবে বলো তো? একবারে 7 দিয়ে ভাগ যাবে আমাদের এখানে, তাই না? 7 দিয়ে দিলে 2, আর হচ্ছে 3, 3 7, 7 দুগুণে 14, 3 7 21, এখন আর যাবে না, তাহলে গুণ 14, 3 14 42, তাহলে 42-কে যদি আমরা গুণ দিই 14 দিয়ে কত হবে? 3,
3 দিয়ে এখন এটাকে কী করব, গুণ দেবো। ঠিক আছে, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এটাতে ভাগ দিলাম 3 হলো, ওই 3 দিয়ে একে গুণ দেবো। তাহলে কত হবে, 3 দিয়ে 5কে গুণ দিলে 3 5 15, 15 5 হাতে আমার 1, 3 4 12 আর 1 13, 13 3 হাতে আমার 1, 3 আর 3 আর 1 4, 445, এই যোগ এই যোগ। 21 দিয়ে 42কে গুণ দিলে কত হবে 2, ভাগ দিলে কত হবে 2, এখন তাহলে 2 দিয়ে উপরেরটাকে গুণ। 9 দুগুণে 18, 18 8 হাতে আমার 1, 2 দিয়ে 0 আর 1 1, আর 8 দুগুণা 16। ওকে, এখন কি করব, উপরে যোগ, তাহলে উপরে যদি যোগ করি নিচে যা আছে তাই থাকবে 42, উপরে যোগ করি চলো। 8 আর 5 যোগ করলে কত হয়ে যাবে বলো তো, 13, 13 3 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 3 5, তাহলে এখানে হয়ে যাবে 5, 6, 6 আর 4 10, 10 এর 0 হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে কত হয়ে গেল আমাদের এখানে 2053। ওকে, এইটার থেকে যদি এখন 100 থেকে যদি এটা বাদ দেই তাহলে আমরা কি পেয়ে যাব, নির্ণয় সংখ্যাটি পেয়ে যাব। সুতরাং সংখ্যাটি তাহলে কত হয়ে যাবে, 100 থেকে বাদ দেব 20 42। ওকে, তাহলে সেমভাবে এখানে আমাদের যে অঙ্কটা বিয়োগ করতে হবে, এখন ভগ্নাংশের নিচে 1 এর নিচে 42, তাহলে লসাগু 42ই। 1 দিয়ে 42কে ভাগ দিলে 42, 42 দিয়ে যদি আমি 100কে গুণ দিই কত হয়ে যাবে 4200, এই বিয়োগ 42 দিয়ে 42কে ভাগ দিলে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ দিই তাহলে এটাই হয়ে যাবে 2053। এখন এটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হয়ে যাবে, নিচে 42ই থাকবে। এখন এই 3 এই শূন্যকে কত ধরতে হবে 10, তাহলে 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1, তাহলে এখানে ধরবো 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে হাতে আমার কিছুই নাই, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে, তাহলে 2147। এটা কি ভগ্নাংশ হয়ে গেল বলতো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যেই ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশে কখনো অ্যান্সার রাখতে হয় না, এটাকে আমরা কী করে দেবো, মিশ্র করতে হয় কী করে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যায়, 2 1 4 7। এখন আমরা কয়বার দেবো ভাগ দেখো তো, এখানে 42 আছে এখানে 21 আছে, তাহলে দুটোর মধ্যে যাবে না, 3টা নেব। ওকে, তাহলে আমরা দেবো এখানে 5 বার যদি দেই কত হবে, 5 দুগুণে 10 এর 0 হাতে আমার 1, 20 আর 1 21, 210। তাহলে এখন এটাকে যদি বিয়োগ দেই তাহলে 4 বাজবে, এখন এই 7কে কেটে নামাবো 47, 42 47 ভিতরে কয়বার যাবে, একবার যাবে, তাহলে কত হবে 42, বাজবে কত 5। তার মানে এই যেটা বাঁচলো এটা যায় উপরে, আর যত দিয়ে ভাগ করা হয়েছিল 42 এটা চলে যায় উপরে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নির্ণয় সংখ্যাটি হবে 51 সমস্ত 5/42, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। তারপরে যদি লাস্ট অঙ্কটা আমরা দেখি, এখানে যে লাস্ট অঙ্কটা আছে 4 নম্বরে কি বলছে দেখো, 3 ইঞ্চি সমান এত সেন্টিমিটার হলে এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো। সো একদম ইজি, কিন্তু 3 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, আর এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার, ঐকিক নিয়মের সাহায্যে আমরা খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন 3 ইঞ্চি সমান আমরা লিখতে পারি 7.62 সেন্টিমিটার। ওকে, তাহলে 1 ইঞ্চি সমান কত হবে, ভাগ হয়ে যাবে, তাই না, 62 সমস্ত 3 সেন্টিমিটার। সুতরাং এইখানে আমাদের কত আছে 9.5 ইঞ্চি সমান, তাহলে কত হয়ে যাবে, এখন এটা একের সাথে বড়, তাহলে এটা আবার কোথায় হয়ে যাবে, উপরে 7.62 গুণ 9.5 আর নিচে ভাগ হয়ে যাবে 3, এত সেন্টিমিটার। ওকে, সো উপরের দুটোকে কী করবো, গুণ করে 3 দিয়ে ভাগ। ওকে, সো উপরের দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, গুণ করা পারি না, দেখো তো গুণ কিন্তু একদম ইজি, 7 সমস্ত 62 আর কত আছে 9.5। ওকে, সো গুণ করার সময় আমরা দশমিক তুলেও গুণ করতে পারি, আবার এখানে রেখেও গুণ করতে পারি। সো গুণ করার সময় মনে করবো দশমিক নাই, সরাসরি গুণ করবো, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আমার 2, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আমার 1, তারপরে 5 6 30 আর 1 31, 31 এর 1 হাতে আমার 3, 5 7 35, 35 আর 3 38, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 38, এক ঘর কাটা। এখন 9 দিয়ে গুণ করবো, 9 দুগুণে 18, 18 আর হাতে আমার 1, 6 নং 54, 54 আর 1 55, 55 5 হাতে আমার 5, 7 নং 63, 63 আর 5 যদি আমরা যোগ করি 68, ঠিক আছে, 63 আর 5 68, তাহলে এখানে হয়ে যাবে 68, যোগ করলে কত হবে 0, 8 আর 1 9,
5 আর 8 যদি যোগ করি 13, 13 3 হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর 3 12, 12 2 হাতে আমার কত 1, 6 আর 1 7। তাহলে এখানে আমাদের উপরে কত হয়ে গেল 7 2 3 9 0। এখানে আবার দেখো অঙ্ক শেষ হয় নাই, কারণ এখানে আমাদের দশমিক আছে, দেখতে হবে দশমিক কোথায় আছে, কয় ঘর পর, 1 2 আর 1 3 ঘর, মানে উপরে 2 ঘর আর নিচে 1 ঘর, 3 ঘর, তাই না? তাহলে 1 2 3 3 ঘর পর দশমিক এইখানে, তাহলে মানে 72 দশমিক এখানে হয়ে যাবে আমাদের। এই শূন্যটা না দিলেও হবে, 3 9 পর্যন্তই রাখবো, কারণ দশমিকের পর সর্বডানের শূন্যের কোনো দাম নাই, ঠিক আছে? এটাকে ভাগ দেবো কততে, 3 এত সেন্টিমিটার। তাহলে এখন একে যদি ভাগ দেই 3 দিয়ে, পারবো না? ভাগ দেওয়া কিন্তু একদম ইজি। সো আমরা কী করতে পারি, দশমিক তুলে ভাগ দিতে পারি, আবার দশমিক রেখেও ভাগ দিতে পারি। এটা যদি দশমিক তুলে ভাগ দাও আমরা শিখছিলাম একটু আগে, তাই না? দেখো তো এত 39 আর নিচে কত হয়ে যাবে 3। তাহলে একে যদি দশমিক তুলতে যাই তাহলে কত দিয়ে গুণ দিয়ে তুলতে হবে, উপরেও গুণ নিচেও গুণ, কত দিয়ে, এই যে দশমিক দশমিক পর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, তাহলে এইখানেও 100 দিয়ে গুণ। ওকে, তাহলে আমাদের কত হয়ে যাবে, গুণন করলে দশমিক কোথায় কোন দিকে সরে যায়, ডান দিকে, তাহলে দুটো শূন্য আছে, দুই দিকে ডান সরে যাবে, তাহলে 72 3 9 এত হয়ে যাবে। আর এইখানে কত হয়ে যাবে 300। তার মানে এখন কি করব আমরা, 300 দিয়ে এটাকে গুণ দেবো, 3 7 2 3 9। এখানে 300 আছে, তাহলে 3টা সংখ্যার মধ্যেই দেবো, কয়বার যাবে, 2 বার, তাহলে 600 হয়ে যাবে। বাঁচবে কত 23। এই 9কে আবার কেটে নামাবো, তাহলে এখন কয়বার যাবে, এখন কিন্তু একবারও যাবে না। কেটে নামানোর পর যখন ভাগ না যায় তখন কি দিতে হয়, একটা শূন্য, যেহেতু আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, এই জন্য দেবো একটা কি দশমিক। ওকে, দশমিকের জন্য এখানে একটা কী হয়ে যাবে, শূন্য। তাহলে এখন এই 300 এতর মধ্যে কয়বার যাবে বলো তো, কত আছে এখানে, 200 ছিল, এখন তো 300-র মধ্যে চলে গেছে। আচ্ছা, কয়বার যাবে 300, তাহলে যদি 7 বার দেই 21, 8 বার দিলে 3 8 24, তাহলে 8 বার যাবে না, 7 বার দেবো, 7 বার দিলে 3 7 21, 0 0 আর 3 7 21, বাঁচবে কত 0 9। আর এখানে কত বাঁচবে আমাদের, দেখো তো 1 আছে, কত হলে 3 হবে, 2 হলে, তাহলে 290, ঠিক আছে? যাবে না, এই দশমিকের জন্য আমরা কী করতে পারি, আর একটা শূন্য। তাহলে এখন কয়বার যাবে বলো তো, এখন কত হয়ে গেছে 29, তাহলে 3 8 24, 3 9 27, তাহলে 9 বার যাবে। আমরা যদি 9 বার দিই কত হয়ে যাবে 27 2 0, বাঁচবে কত 0 0 7 8 9 200, ঠিক আছে? সো আমাদের যেহেতু 2 ঘর চলে গেছে আর আমাদের দেওয়ার দরকার নাই, কারণ এভাবে এটা কি করতে থাকবে, চলতেই থাকবে অনেক ঘর, আমরা দশমিকের পর 2 ঘর নিলেই হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এটা দিয়ে দিই তাহলে হয়ে যাবে, দেখো 20 দশমিক কত পেলাম 7 9, 20.79 এত সেন্টিমিটার। সো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা চাইলে আরও 1 ঘর 2 ঘর করতে পারতাম, কিন্তু আমাদের দরকার নাই, দশমিকের পর 2 ঘর হলেই হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আজকের জন্য এতটুকুই। ওকে, ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে, বাট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।